এই ছেলে ক্লাস 7-এ পড়ে কলেজে চলে আসছো নাকি ভুল করে? এরকম বাচ্চা বাচ্চা মুখ নিয়ে কলেজে ঢুকতেছো কেন? আপু, আমি বাচ্চা না, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি ক্লাস 7-এ পড়ে এরপরে কলেজে আসি নাই। ও আচ্ছা, তাই নাকি? তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো? তাহলে আমি কিছু প্রশ্ন করতেছি তোমাকে, প্রশ্নগুলোর উত্তর দাও। যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে যেতে দিব, আর যদি না পারো তাহলে তোমাকে এইখানে আমি যা যা বলবো তাই করতে হবে। রাত্রির কথা শেষ হতেই পাশে থাকা সাগরের বন্ধু তামিম বলে উঠল। সাগর ভাই, যদি বাঁচতে চাস তাহলে এইখান থেকে পালাতে হবে। আমি শুনেছি কলেজে নতুন কেউ যদি ঢুকে তাহলে সিনিয়র ছেলে মেয়েরা তাদেরকে র্যাগিং করে। এই মেয়েটা মনে হচ্ছে আমাদেরকে র্যাগিং করবে। তোর যদি ভয় লাগে তাহলে তুই এখান থেকে চলে যেতে পারিস। আমি এই মেয়েটার প্রশ্নের উত্তর দিয়ে এরপর যাব। কিরে, তোরা দুজন ফিসফিস করে কি বলতেছিস? পালানোর চেষ্টা চেষ্টা করতেছিস নাকি? এই কলেজ থেকে পালিয়ে যেতে পারবি না। আর পালিয়ে কোথায় যাবি? আজ না হয় কাল কলেজে তো আসতেই হবে। হ্যাঁ আপু, এই ছেলেকে ছেড়ে দেন। আপনি আমাকে যা প্রশ্ন করার প্রশ্ন করেন, আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, তাকে বল চলে যাওয়ার জন্য। আর তোকে কি বলেছি মনে আছে তো? যদি প্রশ্নের উত্তর না দিতে পারিস তাহলে কিন্তু আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব আমি। তামিম, তুই ক্লাসরুমে যা, আমি এই আপুটার সকল প্রশ্নের উত্তর দিয়ে আসতেছি। তামিম ওইখান থেকে চলে যেতেই রাত্রি সাগরের পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। এই ডালে একটা ডালে দুইটা পাখি থেকে একটা পাখি উড়ে চলে গেল। এখন তোকে বলতে হবে ওই একটা পাখি ছেলে নাকি মেয়ে। রাত্রির কথা শুনে সাগর মাথা চুলকাতে লাগলো। মাথা চুলকাতে চুলকাতে রাত্রিকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো। আমি যদি আপনাকে এখন বলি মেয়ে, পাখিটা উড়ে চলে গেছে, তাহলে তো আপনি বলবেন যে ছেলে, পাখিটা উড়ে চলে গেছে। তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, কোন পাখিটা উড়ে চলে গেছে? সাগরের কথা শুনে রাত্রি রীতিমতো ভ্যাপাচাকা খেয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রাত্রি বলতে লাগলো। আচ্ছা, এই প্রশ্ন বাদ দে, আমি অন্য একটা প্রশ্ন করতেছি। না না, বাদ দেওয়া যাবে না। আপনি যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন তাহলে উত্তর তো দিতেই হবে। তাড়াতাড়ি উত্তর দেন। তোকে বলেছি না এই প্রশ্ন বাদ, অন্য প্রশ্ন করতেছি তোকে, অন্য প্রশ্নের উত্তর দে। তা বললে তো হবে না। আপনি যেহেতু এই প্রশ্নর উত্তর দিতে পারেন নাই, সো আমি এখন গেলাম। এই বলে সাগর রাত্রির সামনে থেকে ভাব নিয়ে চলে আসলো ক্লাসরুমে। এদিকে রাত্রির বান্ধবীরা হাসতে হাসতে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে রাত্রি, তুই ছেলেটাকে র্যাগিং করবি কি ছেলেটা তোকে র্যাগিং করে চলে গেল? অবশেষে কি ইন্টারের ফার্স্ট ইয়ারের একটা ছেলের কাছে তুই র্যাগিং হয়ে গেলি? এটা কি মানা যায়? যে মেয়েটা আজকে 3 বছর ধরে সবাইকে র্যাগিং করে আসছে, ঠিক সেই মেয়েটাই আজকে র্যাগিং হয়ে গেল। এসব বলতেছে আর হাসাহাসি করতেছে রাত্রির বান্ধবীরা। এদিকে রাত্রি তার হাত বরাবর মুষ্টিবদ্ধ করতেছে আর খুলতেছে, মনে মনে বলতেছে। তোকে তো আমি দেখে নেব, সবার সামনে তুই আমাকে অপমান করলি, এটার জবাব তোকে দিব আমি। শুধু তুই একটা বার ক্লাস করে বের হ। রাত্রি ছেলেটাকে মনে মনে বকা দিতেছিস নাকি বলতেছিস যে একবার ক্লাসরুম থেকে বের হই, এরপরে তুই ছেলেটার কিছু করবি, তাই না? দেখ, আমার সাথে তর্ক করবি না, তর্ক করা একদম পছন্দ করি না আমি। আমার যা ইচ্ছা তাই করব, ছেলেটাকে তোরা বাধা দিতে পারবি না। ঠিক আছে, আমরা বাধা দিব না, তবে আবার দেখিস ছেলেটা যেন আবার তোকে র্যাগিং না করে। যেন ছেলেটা ছোট হলে কি হবে, ছোট মরিচে তোর ঝাল থাকে বেশি, এটা আজকে প্রমাণ করলো এই ছেলেটা। হ্যাঁ, সে তো ছোট মরিচ, তো কি হয়েছে? তার ছোট মরিচের ঝাল আমি বের করব, চিবিয়ে চিবিয়ে খাবো আমি তাকে। এই বলে রাত্রি ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর ক্লাসরুমে এসে তামিমের পাশে বসে পড়তেই তামিম বলতে লাগলো। কিরে, মেয়েটা এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দিল, বুঝলাম না তো ব্যাপারটা। আরে ছাড়বে না তো কি করবে? তার প্রশ্নের উত্তর সে তো নিজেই দিতে পারলো না, আমি দিব কিভাবে? এটার জন্য তার কাছ থেকে কোনো রকম বেঁচে ফিরলাম। তবে মামা, মেয়েটা কিন্তু জোস, ফিগার উফ, দেখার মতো মামা। শালা কলেজে আসতে না আসতেই মুখ দিয়ে লোল পড়া শুরু করে দিয়েছে। আগে কয়টা দিন যাক, এরপরে না হয় কোনো সিনিয়র মেয়ের পিছনে লাগিস। তুই তো আবার 4-5 মিনিটের মধ্যে কোনো না কোনো মেয়েকে পটিয়ে ফেলিস।
কথা বলার মাধ্যমে। তোর তো আবার সেই এক্সপেরিয়েন্স আছে। বলতে হবে না, তোর বন্ধু আমি জানি। এখন চুপচাপ ক্লাস কর। এই বলে সাগর আর তামিম ক্লাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ ক্লাস করার পর সাগর তামিমকে নিয়ে চলে আসলো বাহিরে। ক্যান্টিনের দিকে দুইজন হাঁটতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ক্যান্টিনে, দুজন বসে বসে জুস খাইতেছে। এমন সময় রাত্রি এসে সাগরের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তুই আমার মুখে মুখে কথা বলছিস না? এখন চল আমার সাথে। আমার মুখে মুখে কথা বলা তোকে বের করে দেব। আপু, আমি কোথাও যেতে পারবো না। যা বলার এখানে বলেন। আর এইভাবে যদি আপনার ফিগারগুলো মানুষকে দেখান, তাহলে তো মানুষ রীতিমতো চোখ দিয়ে তৃপ্তি নিবে। সো একটু ভালোভাবে চলাচল করেন। সাগরের কথা শুনে রাত্রি এবার বেশ রেগে গেল। রাত্রি সাগরের চুল টেনে ধরে বলতে লাগলো, এত বড় সাহস! তুই আমার ফিগার নিয়ে কথা বলিস? আমি কিভাবে চলাচল করব, কিভাবে চলাচল করব না, এটা তোকে বলতে হবে নাকি? ছাড়েন, আমার চুল ব্যথা পাইতেছে। আমি ছাড়বো না, তাড়াতাড়ি সরি বল। আমার ফিগার নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না, তাড়াতাড়ি সরি বল। সরি বলতে পারবো না। অপরাধ করেছেন আপনি, আর অপরাধী বানাবেন আমাকে। আমি এটা কখনোই মেনে নিব না। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। দেখো, এই মেয়েটা আমার সাথে রিলেশন করার জন্য আমার মাথার চুল ধরে টানাটানি করতেছে। আমি বারণ করতেছি, তার সাথে রিলেশন করব না। দেখো এই মেয়েটা কি করতেছে আমার সাথে। সাগরের কথা শুনে রাত্রি এইবার থমকে গেল। তাড়াতাড়ি করে সাগরের মাথার চুল ছেড়ে দিতেই আশেপাশের কয়েকজন ছেলে মেয়ে চলে আসলো তাদের সামনে। রাত্রিকে উদ্দেশ্য করে একটা ছেলে বলতে লাগলো, বাহ রাত্রি আপু, বাহ! আপনি এটা করবেন আমরা কখনো ভাবতেই পারিনি। অবশেষে কিনা জুনিয়র ছেলের সাথে রিলেশন করবেন। এই ছেলেটা তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আজকে মনে হয় নতুন ভর্তি হয়েছে। হ্যাঁ ভাই, আমি আজকে নতুন ভর্তি হয়েছি। এই মেয়েটা দেখেন, আমার সাথে রিলেশন করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে। আমার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। রাত্রি আপু, আপনি এই কলেজে 3 বছর ধরে পড়ালেখা করেন। আপনার মুখের উপরে কেউ কথা বলে নাই। আপনি সবাইকে র্যাগিং করেন সব সময়, কিন্তু এই ছেলের সাথে রিলেশন করবেন, এটা আমরা মানতে পারবো না। রাত্রি কোনো কথা না বলে ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেল, কারণ সে জানে ওইখানে থাকলে নিশ্চয়ই কোনো একটা ভেজাল পড়ে যাবে। এদিকে রাত্রির বান্ধবীরা তাদের মধ্যে আলোচনা করতেছে। কি রে, দেখেছিস? রাত্রি আবার হেরে গেছে ওই ছেলেটার কাছে। দেখতে তো খুবই মজা লাগছে। যে মেয়েটাকে কোনো দিন কেউ কিচ্ছু বলতে পারে না, আজকে ওই মেয়েটা একটা পিচ্চি ছেলের কাছে হার মেনে যাচ্ছে। হ্যাঁ, এখন সে কোথায় গেছে? তাকে একটু ফোন দিয়ে ডেকে আন, তাকে কিছু প্রশ্ন করি আমরা। হুম, রাত্রি তো মনে হয় বাসায় চলে গেছে লোক লজ্জার ভয়ে। দেখ কালকে আসে কি না। চল ছেলেটার সাথে দেখা করে আসি। হ্যাঁ চল ছেলেটার সাথে দেখা করে আসি। এই বলে রাত্রির বান্ধবীরা চলে আসলো সাগরের কাছে। সাগরের পাশে চেয়ারগুলোতে বসেই বলতে লাগলো, এই ছেলে তোকে অনেক ধন্যবাদ আজকে রাত্রিকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। তোর নাম কি? আমার নাম হচ্ছে সাগর। আপু, একটা কথা বলি, রাগ করবেন না তো? আরে না, রাগ করবো কেন? বল বল, কি বলবি? ওই যে মেয়েটা আমার সাথে পারে নাই, ওই মেয়েটার চাইতে ও কিন্তু আপনি দ্বিগুণ সুন্দরী। বলতে গেলে এক কথায় ফুল বাগানের পরীর মতো লাগতেছে আপনাদের। পাম দিতেছিস নাকি? আমাদেরকে পাম দিয়ে কোনো লাভ হবে না। আরে না আপু, আমি আপনাদেরকে পাম দিতেছি না, সত্যি বলতেছি। আপনি এবং আপনারা ওই মেয়েটার চাইতেও অনেক সুন্দর। আপনারা চাইলে তো ওই মেয়েটার সাথে নিজেদের তুলনা করতে পারেন। একদম ঠিক কথা বলেছ। আমরা চাইলে কিন্তু রাত্রির সাথে আমাদের ফেস চেহারা তুলনা করতে পারি, যেহেতু তুমি বলছো আমরা অনেক সুন্দর। আপনারা ওই রাত্রি থেকে আলাদা হয়ে যান, দেখবেন ওই রাত্রি মেয়েটা আপনাদের সঙ্গ না পেলে কোনো কিছু করতে পারবে না। একদম ঠিক কথা বলেছ। এই সবাই এখন থেকে এই ছেলেটার কথা শুনবে। আচ্ছা, তুমি কি কারোর সাথে রিলেশন করো? রিলেশন করলে কি আপনাদের সাথে এইভাবে কথা বলতে পারতাম? আপনাদের চেহারা এত প্রশংসা করতাম? আপনারা চাইলে আমাদের দুইজনের সাথে রিলেশন করতে পারেন, আমরা এখনো সিঙ্গেল আছি। আচ্ছা, কয়েকদিন যাক, এরপর দেখা যাবে তোমার সাথে রিলেশন করা যায় কিনা। আর তুমি আমার থেকে কম হলেও 3 বছরের ছোট হবে। তোমার সাথে রিলেশন করতে গেলে তো মানুষ অনেক কথা বলবে। মানুষ তো অনেক কথাই বলে, মানুষের কথা শুনে কি আপনাদের চলতে হবে নাকি? না, এখন থেকে আর মানুষের কথা শুনে চলাচল
করব না, এখন থেকে তোমার কথা শুনে চলাচল করব। এইসব কথা বলতেছে জেরিন। এদিকে সাগর আর তামিম দুজনে মনে লাড্ডু ফুটতেছে। 3 বছরের বন্ধুত্ব আজকে তারা কেড়ে নিতেছে। 10 মিনিট সবার সাথে কথা বলার পর সাগর আর তামিম ওইখান থেকে চলে আসলো কলেজের বাইরে। দুই বন্ধু একটা রিকশায় উঠে গেল। তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, আমি জানতাম তুই একটা কিছু করবি কলেজে। মেয়েটা যদি জানতে পারে তোর কারণে তার বান্ধবীরা তার কাছ থেকে আলাদা হয়ে গেছে, তাহলে তোকে কি করবে বুঝতে পারছিস? আরে সালা, তুই এসব নিয়ে চিন্তা করিস কেন? তুই শুধু একবার দেখ ওই মেয়েটাকে কি করি আমি। তুই আর যাই করিস না কেন ভাই, আমাকে বিপদে ফেলিস না। আমি বিপদে পড়তে চাই না। তোর সাথে থাকলে আমি সবসময় বিপদে পড়ি। শালা, প্রেম করিয়ে দিতেছি, এখন আবার বলতেছিস যে আমার সাথে থাকলে বিপদে পড়িস? যা, কালকে এসে আমি তাদেরকে বলবো নে তোর সাথে যাতে রিলেশন না করার জন্য। সরি 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 বন্ধু, এমন বলিস না। জীবনে একটা প্রেম করতে পারি নাই, তোর কারণে প্রেম করতে পারবো একটা। প্লিজ তুই না করিস না তাদেরকে। ঠিক আছে, না করব না, তবে আমার সাথে সব সময় থাকতে হবে। আমি যদি বিপদে পড়ি তাহলে যে কোনোভাবে আমাকে উদ্ধার করতে হবে। পারবি তো উদ্ধার করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। তুই আমার বন্ধু, তুই বিপদে পড়বি, তোকে উদ্ধার করব না তা কি হয়? অবশ্যই তোকে উদ্ধার করতে পারবো। দুই বন্ধু কথা বলতে বলতে চলে আসলো বাসায়। এদিকে রাত্রি তাদের বাড়িতে ঢুকে সব কিছু ভাঙচুর করতে লাগলো। রাত্রিকে কলেজ থেকে এভাবে রেগে আসতে দেখে তার ভাবি এবং বড় ভাই সাথে তার আব্বু আম্মু অবাক হয়ে গেল। রাত্রিকে তার আব্বু এবং ভাইয়া দুই হাতে ধরে বলতে লাগলো, কিরে রাত্রি, কি হয়েছে? এভাবে কলেজ থেকে রেগে বাসায় আসলি কেন? আমাকে ছেড়ে দাও আব্বু, আমি আজকে এই বাড়ির সকল কিছু ভেঙে ফেলবো। সামান্য মাত্র একটা পিচ্চি ছেলের সামনে আমি এত বড় অপমানিত হলাম, এটা আমি মেনে নিতে পারলাম না। আমি এই অপমান সহ্য করতে পারবো না। আমি আজকে এই বাড়ির সব কিছু ভেঙে ফেলবো। সব কিছু ভেঙে ফেললেই কি ঠিক হয়ে যাবে? ছেলেটা তোকে কি করেছে আমাকে বল, এরপর আমি ছেলেটাকে তুলে নিয়ে আসতেছি। তোর যা ইচ্ছা তাই করিস ছেলেটাকে। তাকে তুলে নিয়ে আসতে হবে না, যা করার আমি করব কলেজে গিয়ে। আমার সাথে এরকম করেছে, তাকে কি আমি ছেড়ে দিব নাকি এমনি এমনি? রাত্রির ভাই এবং তার আব্বু রাত্রির হাত ছেড়ে দিল। এদিকে রাত্রি চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় রাত্রির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী খাদিজা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে খাদিজা বলতে লাগলো, রাত্রি, কলেজে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তুই জানে তো সবার উপরে রেগে আগুন হয়ে যাবি। আমাদের বান্ধবীরা আর আমাদের সাথে থাকবে না, এখন ওই ছেলেটার সাথে থাকবে। ছেলেটা আমাদের সকল বান্ধবীদেরকে পাম দিয়ে তার দখলে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমিও দেখব ওই ছেলেটা কয়দিন আমার বন্ধু বান্ধবদের নিয়ে থাকে। কালকে কলেজে আসতেছি, তারপর ওই ছেলেটাকে নিয়ে কি যে করব দেখবি শুধু একবার। এই বলে রাত্রি কলটা কেটে দিল। এদিকে সাগর বাড়িতে প্রবেশ করতেই তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, আজকে কলেজে প্রথম দিন কেমন কাটলো? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। তবে একটা মেয়েকে আজকে উচিত শিক্ষা দিয়েছি। মেয়েটা আমার সাথে লাগতে এসেছিল কিন্তু পারে নাই। খুব ভালো কাজ করেছিস, যেখানেই যাস সেখানেই একটা না একটা ভেজাল করে আসিস। তুই আবার দেখিস মেয়েটা তোকে কোনো কিছু করে না যেন। এখনকার মেয়েরা তো ভালো না, যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে। আরে আম্মু, তোমার ছেলে ইন্টেলিজেন্ট, তোমার ছেলেকে ফাঁসাবে এটা কখনোই সম্ভব না। হ্যাঁ জানি জানি, এখন যা রুমে। সাগর চলে গেল রুমে। বিকেলবেলা সাগর বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় কোথা থেকে যেন রুনা এসে সাগরের সামনে হাজির হলো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই খুব সাবধানে থাকবি। আমরা যে সকালে কথা বলেছিলাম না, ওইগুলো কি যেন রাত্রিকে বলে দিয়েছে। এখন রাত্রি আমাদের ওপর ক্ষেপে রয়েছে, কখন কি জানি করে। ঠিক আছে, ওইটা আমি দেখে নিব নে। আচ্ছা রুনা আপু, একটা কথা বলো তো, তোমার বান্ধবীর এমন কিছু সিক্রেট জানো না কি যেটা শুনলে সে আর কোনো কথা বলবে না, সোজা ওইখান থেকে চলে যাবে? তার তো এমন কোনো সিক্রেট নেই, তবে একটা সিক্রেট আছে। ওর বুকে 3টা তিল আছে। এটা বলে তুমি দেখতে পারো যদি কিছু কাজ হয়। ঠিক আছে, এইটা দিয়ে হয়ে যাবে, চিন্তা করবেন না আপনি, বাকিটা আমি দেখে নিতেছি। এসব কথা বলতেছে সাগর রুনার সাথে। এদিকে তামিম রুনার দিকে এক নজরে তাকিয়ে আছে। রুনা বারবার তামিমের দিকে তাকাচ্ছে।
কিন্তু কোনো কিছুই বলতে পারতেছে না। সাগর বিষয়টা বুঝতে পেরে রুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রুনা আপু, একটা জিনিস খেয়াল করলাম, আপনারা চাইলে আলাদাভাবে গিয়ে কথা বলতে পারেন। আমি এখানে বসে আছি, তামিম যা আলাদাভাবে গিয়ে কথা বল। তামিম আর রুনা ওইখান থেকে চলে আসলো অন্য পাশে। তামিম রুনার সামনে দাঁড়িয়ে আছে। রুনা কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর তামিম তার হাতে থাকা একটা রিং দিয়ে রুনাকে প্রপোজ করে ফেললো। এদিকে রুনা তামিমের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে। বেশ কিছুক্ষণ পর তামিম আর রুনা চলে আসলো সাগরের কাছে। সাগরকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগলো। ধন্যবাদ সাগর, তোর জন্য আজকে আমি একটা পরীর মতো মেয়ে পেয়েছি। পরী বললেও ভুল হবে, তার চাইতেও বেশি সুন্দর। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, বুঝেছি তোমরা দুইজন অনেক পাম দিতে পারো। তা এ পর্যন্ত কয়টা মেয়ের সাথে রিলেশন করেছো শুনি? আমি তো আজ পর্যন্ত একটা মেয়ের সাথেও রিলেশন করি নাই। রিলেশন করেছে সাগর। সেই স্কুলে থাকতে প্রায় 10 থেকে 20টা মেয়ের সাথে রিলেশন করেছে, এইভাবে সবাইকে পাম দিয়ে পটিয়ে শুটিয়ে। কিন্তু তার রিলেশনটা হচ্ছে 1 সপ্তাহের বা 15 দিনের, এর বেশি রিলেশন টিকে না। প্লে বয়ের রিলেশন টিকবে কিভাবে? আচ্ছা যাই হোক, আমি এখন বাসায় যাই, রাতে ফোন দিব তোমাকে। সাগর সাবধানে থাকবে, এখন তোমরা বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে। সাগর তামিমকে নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে সাগর বসে আছে আর টিভি দেখতেছে। এমন সময় পেছন থেকে তার বড় বোন এসে তার চোখ ধরলো আর বলতে লাগলো। সাগর, তুই আজকে কলেজে রাত্রিকে বেশ ভালোভাবে পচিয়ে দিয়েছিস। মেয়েটার অনেক অহংকার। আজ পর্যন্ত কেউ তার মুখের উপরে কথা বলতে পারেনি। কথা বললেই এই মেয়েটা কিছু না কিছু করে। তোকে সাবধানে থাকতে হবে। আরে আপু, তুমি এসব নিয়ে চিন্তা করো কেন? আমাকে তো ভালো করেই চিনো কিভাবে কি করতে পারি। আর এইসব রাত্রি মাত্রি বাদ দাও তো, এই মেয়েটা আমার কাছে কোনো কিছুই না। তবু তুই আমার একমাত্র ভাই। তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? আমার কোনো কিছুই হবে না, তুমি শুধু আড়ালে থেকে দেখবে ওই মেয়েটার আমি কি করি। মেয়েটার একটা সিক্রেট বিষয় জেনে গেছি, এটা দিয়ে কালকে তাকে নাচাবো। এই বলে সাগর তার বোন ঋতুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে সাগর বসে আছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। সাগরের বোন দরজা খুলে দিতেই তার আব্বু বাড়ির ভেতরে প্রবেশ করলো। সাগরের আব্বু হচ্ছে একজন ছোট্টখাটো বিজনেসম্যান। তাদের একটা কোম্পানি আছে। সাগরকে সোফায় বসে টিভি দেখতে দেখতে তার আব্বু বলতে লাগলো। কি রে, সারাদিন বাসায় বসে শুধু খাওয়া আর খাওয়া, একটু অফিসে গেলে কি হয়? আমার সাথে একটু সাহায্য করতে পারিস না? আব্বু, আর কয়েকটা দিন যাক, এরপর না হয় আমি তোমার সাথে তোমার অফিসে জয়েন করব। মাত্র তো কলেজে ভর্তি হলাম, এখনই যদি বলো অফিসে জয়েন করতে তাহলে আমার পড়ালেখাটা শেষ হয়ে যাবে। হয়েছে হয়েছে, আর বোঝাতে হবে না, আমি অনেক বুঝে গেছি তুই কি বলতে চাইছিস। সাগরের আম্মু, টেবিলে খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে। আমার সারা দিন কোনো কিচ্ছু খাওয়া নাই। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার রেডি করতেছি। সাগর তুইও যা, ফ্রেশ হয়ে আয়। সাগর এবং তার আব্বু চলে গেল দুজন দুজনের রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। রাত 11:45। রাত্রির চোখে এখনো ঘুম নেই। মনে মনে রাত্রি বলতেছে, কোনো মতে আজকের রাতটা পার করি, কালকে সকালে কলেজে গিয়ে ওর অবস্থা টাইট করব। কিন্তু হঠাৎ ওই ছেলেটাকে দেখে আমার ভেতর ভয় কাজ করছিল। কেন, আগে তো কখনো এরকম কাজ করে নাই। এসব হাজারো চিন্তা করতে করতে রাত্রি ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে 8টা। রাত্রি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে কেউ আসে নাই। রাত্রি চুপচাপ গাছের নিচে বসে আছে। বেশ কিছুক্ষণ পর কলেজের সবাই আসা শুরু করলো। এদিকে রাত্রির বান্ধবীরা কলেজে এসে দেখে রাত্রি গাছের নিচে বসে আছে। রাত্রিকে দেখে রাত্রির কাছে না গিয়ে অন্য পাশে গিয়ে বসে পড়ল। এদিকে রাত্রি একা একা বসে আছে। বেশ কিছুক্ষণ পর সাগর আর তামিম কলেজ গেট দিয়ে প্রবেশ করতে লাগলো। এমন সময় তামিম রাত্রিকে গাছের নিচে বসে থাকতে দেখে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, ওই দেখ, রাত্রি আপু কিন্তু বসে আছে তোর অপেক্ষায়। আজকে দেখবো তুই কি করতে পারিস। ঠিক আছে, তুই শুধু দেখে যে আমি কি করতে পারি। সাগর আর তামিম সোজা হেঁটে ক্লাসরুমের দিকে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে তামিম, আজকে মেয়েটা আমাকে ডাক দিল না কেন রে? আমিও তো বুঝতে পারছি না মেয়েটা কেন ডাক দিল না। চল একবার পিছন ফিরে দেখি। সাগর আর তামিম দুজন পেছনে ফিরতেই দেখতে পেল রাত্রির হাতে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। চাচা, আপন পান বাসা,
এই কলেজ থেকে উধাও হ, না হলে আজকে তোর প্রাণ গেছে। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমি মেয়েটাকে ভয় পাই নাকি? তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করি মেয়েটাকে। তামিম এক সাইডে দাঁড়িয়ে রইল। এদিকে রাত্রি সাগরের সামনে এসে সাগরের মাথায় যেই বাড়ি দিতে যাবে, এমন সময় সাগর বলতে লাগলো, আরে আরে একটু দাঁড়ান, এত তাড়াহুড়া করলে চলে নাকি? আগে আপনার সিক্রেট কথাটা শুনে যান, এরপর না হয় আমাকে মারবেন। হ্যাঁ বল, কি সিক্রেট কথা? এটা বললে তো আপনি লজ্জা পাবেন। থাক, বলবো না। লজ্জার মায়েরে বাপ, তুই বল কি বলবি। পারলে জোরে জোরে চিৎকার করে বল, আমি শুনতে চাই। তুই কি এমন সিক্রেট কথা বলবি? আরে জোরে জোরে চিৎকার করে বললে তো আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি চাইতেছি না আপনার মান সম্মান শেষ করার জন্য। আরে তুই বল, আমার মান সম্মান শেষ হবে নাকি শেষ হবে না এটা না হয় আমি দেখে নিব। তুই বল কি বলবি। সবাই শোনো, সবাই শোনো। আজকে রাত্রি আপুর একটা সিক্রেট কথা সবার সামনে শেয়ার করতেছি। রাত্রি আপু নিজে বলেছে সবার সাথে শেয়ার করার জন্য। রাত্রি আপুর বুকে 3টা তিল আছে। আরও যদি শুনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। সাগর আরও কিছু বলতে যাবে, এমন সময় রাত্রি তার মুখ চেপে ধরলো, দাঁতে দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, এই চুপ। তোকে এই কথাটা কে বলেছে? আমার বুকে যে 3টা তিল আছে? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আমার মান সম্মান তো তুই ধুলোই মিশিয়ে দিয়েছিস। আরে এত রেগে গেলে চলবে নাকি? আমাকে যদি কিছু করেন তাহলে কিন্তু আপনার আরও সিক্রেট কিছু কথা সবাইকে জোরে জোরে বলে দিব। তখন তো আর আমাকে থামাতে পারবেন না। এখন আমি কি বলতেছি সেটা শুনেন। হ্যাঁ বল, কি বলবি। তাড়াতাড়ি করে আমার গালে একটা চুম্মা দিয়ে দেন, তাহলে আমি কাউকে আপনার সিক্রেট কথাগুলো বলবো না। এই বেহায়া ছেলে, তোর কি একটু শরম নেই? একটা সিনিয়র আপুর কাছে চুমু খাইতে চাইতেছিস? আমি দিতে পারবো না। তাহলে আমি সবাইকে বলে দেই। এই সবাই শোনো, সবাই শোনো। সাগর সবাইকে বলতে যাবে, এমন সময় রাত্রি বলতে লাগলো, আচ্ছা আমি দিতেছি, তবে সবার সামনে দিতে পারবো না। চল কলেজের পেছনে নিয়ে যাই তোকে, ওইখানে গিয়ে দিব। ওইখানে গিয়ে দিলে তো হবে না, এইখানে দিতে হবে। সবার সামনে যখন বলেছি আপনার সিক্রেট কথা, আপনি সবার সামনে আমাকে চুম্মা দিবেন। রাত্রে আর কোনো কিছু উপায় না পেয়ে আশেপাশে একবার তাকিয়ে সাগরের 2 গালে চুমা দিয়ে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল বাড়িতে। এদিকে রুনা এবং তার বান্ধবীরা নাচতে নাচতে চলে আসলো সাগরের সামনে আর বলতে লাগলো, বাবা, তুই তো দেখি সেই আক্কের মা। তোকে দিয়ে সব কাজ করানো যাবে। রাত্রি মনে হয় না আগামী 2 মাস কলেজে আসবে। আরে আসবে আসবে, কালকেই দেখবেন চলে আসবে। আমার উপরে প্রতিশোধ না নেওয়া অবধি সে তো কোনোভাবে থামবে না। হ্যাঁ জানি জানি, আমরাও দেখতে চাই রাত্রি কি করতে পারে তোর। তুই চিন্তা করিস না, আমরা সব সময় তোর পাশে আছি। যা এখন ক্লাস কর, গিয়ে ক্লাস শেষ করে আমাদের সাথে দেখা করবি, তোকে ট্রিট দিব। সাগর হাসতে হাসতে চলে আসলো ক্লাসরুমে। ক্লাসরুমে প্রবেশ করতেই কয়েকটা মেয়ে সাগরকে ঘিরে ধরে বলতে লাগলো, বাহ সাগর বাহ, তুই যেই চমক দেখালি আজকে আমাদেরকে, আমরা বিশ্বাস করতে পারতেছি না যে মেয়েটা এতদিন আমাদেরকে র্যাগিং করতো, ওই মেয়েটাকে আজকে তুই এইভাবে। ইস, কি যে বলতে মন চাইতেছে তোকে। এসব হাজারো কথা বলতেছে সাগরের সাথে। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো ক্লাসে। কাজ করাতে লাগলো সবাই। এদিকে সাগর কয়েকটা ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। আম গাছের নিচে বসে আছে, এমন সময় জেরিন বলতে লাগলো, সাগর, তুই তো বেশ ভালো কাজ করছিস। এখন থেকে একটা গিফট দিব, নিবি তো গিফটটা? অবশ্যই নিব। তোমরা আমাকে গিফট করতেছো আর আমি গিফট নিব না, এটা কোনো কথা হলো? এইসব কথা বলতেছে জেরিন আর সাগর। বেশ কিছুক্ষণ পর রুনা এবং তার আরও কয়েকজন বান্ধবীরা আসলো। সাগর আর তামিমকে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। সবাই বসে খাবার খাইতেছে। এদিকে রাত্রি তার রুমের ভেতরে দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ বসে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, এই ছেলেটা আমার জীবন টানা টানা বানিয়ে ফেলতেছে। আমি কিভাবে কি করব বুঝতে পারতেছি না। এই ছেলেটা তো আমার পিছু ছাড়তেছে না। আজকে সবার সামনে তাকে চুমু দিতে হয়েছে আমার। কালকে যদি কলেজে যাই তাহলে তো সবাই আমাকে নিয়ে অনেক সমালোচনা করবে। না না, আমি আমার এই জীবন রাখবো না। এই বলে রাত্রি কিছু করতে যাবে, এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো তার বড় ভাই। রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি, কি হয়েছে তোর? এভাবে তুই কান্না করছিস কেন? আর কলেজে যাস নাই কেন? কলেজে কেউ কিছু বলছে নাকি তোকে? ভাইয়া, এই ছেলেটা আজকে আমাকে অনেক কিছু সবাইকে বলে দিয়েছে এবং আমার তাকে তার গালে কিস করতে হয়েছে। আমি আমার এই জীবন রাখবো না। না, কালকে যদি আমি কলেজে যাই তাহলে সবাই আমাকে নিয়ে ছিছি করবে। আমি এই জীবন রাখবো না।
তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু একবার ওই ছেলেটার ছবি এনে দে আমাকে। এরপর ওই ছেলেটাকে আমি তুলে নিয়ে এসে তোর সামনে দাঁড় করাচ্ছি। ছেলেটার এত বড় সাহস, সে আমার বোনকে এরকম করেছে। তোর পা ছুঁয়ে যখন ছেলেটা মাফ না চাইবে তখন দেখে নিস। এই বলে শুভ চলে আসলো তার রুমে। এদিকে রাত্রি কল দিল খাদিজাকে। বেশ কিছুক্ষণ পর খাদিজা কলটা রিসিভ করলো। রাত্রি খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, তুই একটা কাজ কর, কোনো রকম সাগরের একটা পিক আমাকে তুলে দে। ভাইয়া সাগরের পিক চাইছে, সাগরকে তুলে এনে এরপর আমার পা ছুঁয়ে মাফ চাওয়াবে। তাহলে এইখানে থেকে লাভ কি হলো তোর? যদি সবার সামনে মাপ না চাওতে পারিস, সে তো সবার সামনে তোকে এসব করেছে, আর তুই বাসে করবি কেন? তোর ভাইকে দি। আমি পারতেছি না একা একা, এটার জন্যই তো আমার ভাইয়াকে বললাম। ভাইয়া বলেছে তাকে ধরে নিয়ে আসবে। আচ্ছা, আমি ছবি পাঠাচ্ছি। বাসায় ধরে নিয়ে গেলে কেউ জানবে না সে যে তোর কাছে মাপ চাইছে। তুই পালে নিজে একা তাকে শাস্তি দিয়ে দেখা। এইসব কথা বলে খাদিজা কলটা কেটে দিল। এদিকে রাত্রি মনে মনে বলতে লাগলো, খাদিজা তো একদম সত্যি কথাই বলেছে। আমি যদি বাসায় এনে তাকে কিছু করি তাহলে তো কেউ দেখবে না, যদি কলেজে করি তাহলে নিশ্চয়ই কেউ না কেউ দেখবে। না, আমাকে একটা কিছু করতে হবে, যেই করেই হোক তাকে কিছু করতে হবে। এইসব কথা বলতেছে রাত্রি নিজের মনে মনে। বেশ কিছুক্ষণ এইভাবে চিন্তা ভাবনা করার পর রাত্রি সিদ্ধান্ত নিল, যা করার আমাকে একা করতে হবে। ভাইয়ার সাহায্য নেওয়া যাবে না। ভাইয়ার সাহায্য নিলে তো মানুষ আমাকে বলবে আমি আমার ভাইয়ের সাহায্য নিয়ে তাকে কিছু করেছি, আর সে তো আমাকে একা করেছে। আমি তাকে কালকে কিছু একটা করব। এইসব কথা বলতেছে রাত্রি তার মনে মনে। বেশ কিছুক্ষণ পর রাত্রি ভাই শুভ তার রুমে প্রবেশ করলো আর বলতে লাগলো, কিরে রাত্রি, ছেলেটার ছবি পাইছিস? ছবিটা দিয়ে পাইলে তাকে আমি দেখ কি করি। ভাইয়া, তাকে তোমার কিচ্ছু করতে হবে না, আমি নিজেই করব। সে যেহেতু আমাকে নিজে একা করেছে, সো আমারও তাকে নিজে একা করতে হবে, তাও আবার কলেজে সবার সামনে। তুই একা একা তাকে কিছু করতে পারবি? কিছু না করতে পারলে আমাকে ফোন দিবি, সাথে সাথে আমি চলে আসবো কলেজে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। আমি যদি না পারি তাহলে তোমাকে অবশ্যই ফোন দিব। আমার একাই কিছু করতে হবে। শুভ এখান থেকে চলে গেল। এদিকে রাত্রি বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার ভাবি বসে আছে। তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও তো। আপনার হাতের কফি না খেলে আমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা, তুমি সোফায় বসে টিভি দেখো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি সোফায় বসে টিভি দেখতেছি, আপনি আমার জন্য কফি নিয়ে আসেন। রাত্রির ভাবি চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর 3 কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসলো। একটা রাত্রিকে, একটা তার শাশুড়ি মাকে, আর একটা সে নিজে খেতে লাগলো। খাইতে খাইতে রাত্রির ভাবি রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি, ছেলেটা কি করেছো? ছেলেটার কোনো কিছু করতে পারি নাই ভাবি, কারণ তাকে কালকে করব। সে আমার সাথে অনেক বড় খারাপ কাজ করেছে। এই খারাপ কাজের শাস্তি তাকে কালকে দেব। ও আচ্ছা, কালকে কি করবে শুনি, আমাকে বলো তো একটু। তেমন বেশি কিছু করব না, যখন করব তখন আমি না হয় কাউকে দিয়ে ভিডিও করিয়ে রাখবো, পরে ভিডিওটা না হয় আমি আপনাকে পাঠিয়ে দেব, আপনি দেখে নিয়েন। ঠিক আছে, তুমি না হয় আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে নেবনি। এদিকে সাগর বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তুই নাকি আজকে ওই মেয়েটাকে অনেক কিছু করেছিস? তোকে না বারবার মানা করেছি কাউকে কোনো কিছু করবি না, তাহলে কেন ওই মেয়েটার পিছু লাগলি? আরে আম্মু, আমি কি ইচ্ছা করে লেগেছি নাকি তার পিছু? ওই মেয়েটা নিজেই তো আমার পিছু লেগেছে। তাকে তো আমি আজকে কোনো কিছুই করতে যাই নাই। তুমি চাইলে আপুকে জিজ্ঞেস করো, আপু তো সব কিছু দেখেছিল। হ্যাঁ জানি, তোর আপু দেখেছিল নাকি? দেখে নাই? যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। আম্মু, এখন খাবার খাবো না, আমাকে ট্রিট দিয়েছে। আমি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি, এখন আর ক্ষুধা নেই, এখন আর কোনো খাবার খাবো না, একেবারে রাতে খাবো। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে গল্প করতে লাগলো। গল্প করতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো সাগর, আমি রুনা বলছিলাম।
তামিম কল রিসিভ করছে না কেন? তুমি একটু তামিমকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে আমার কল রিসিভ করছে না কেন? আচ্ছা রুনা আপু, আমি জিজ্ঞেস করতেছি সে কেন আপনার কল রিসিভ করতেছে না। এই বলে সাগর রুনার কলটা কেটে দিয়ে ফোন দিল তামিমকে। বেশ কিছুক্ষণ পর তামিম কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই সাগর বলতে লাগলো, কিরে তামিম, তুই রুনা আপুর কল রিসিভ করতেছিস না কেন? উনি আমাকে কল দিয়েছে, তাড়াতাড়ি ওনাকে কল দে, উনি তোর জন্য চিন্তা করতেছে। এই শালা, একটু যদি ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমটাও শান্তি মতো না করতে পারি তাহলে রিলেশন করে কি লাভ হবে বলতো? সারাটা দিন তো কথা বলি, আমাকে যদি একটু শান্তি না দেয় তাহলে কিভাবে হবে বল? ও আচ্ছা, তাহলে তো তুই তাকে বলে যেতে পারতি। আরে শালা, বলে গেলে কি হবে? সে তো বলে যে ওয়াশরুমেও ফোন নিয়ে যাওয়ার জন্য। আমি ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পাইছি, শালা কি যে বলবো বুঝতে পারছি না। আরো প্রেম কর, তুই না আরো প্রেম করবি? আমি লাইন ব্যবস্থা করে দিতেছি, তুই প্রেম করতে থাক। দরকার নেই আমার, আমি প্রেম করব না, একটার প্যারাই সহ্য করতে পারি না, আবার তুই বলছিস আরো একটার প্যারা সহ্য করতে? হ্যাঁ, তুই চাইলে আরেকটার প্যারা সহ্য করতে পারিস, তোর তো আবার সেই এক্সপেরিয়েন্স আছে সহ্য করার। তুই তো এমনিতেই শান্ত সৃষ্ট ছেলে। হয়েছে শালা, রাখ তাড়াতাড়ি। ওইদিকে কল দিয়ে ফোনের 12টা বাজিয়ে ফেলতেছে। কলটা রিসিভ করলেই বকাবকি শুরু করে দিবে, আর বলবে যে আমি কার সাথে না কার সাথে কথা বলছিলাম এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, যা যা তাড়াতাড়ি যা, গিয়ে কথা বল। তোরাই পারবি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে, আমরা আর পারবো না। এসব কথা বলতেছে সাগর তামিমকে। এদিকে তামিম কলটা কেটে দিয়ে রুনার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে রাতে খাওয়া দাওয়া করে সাগর চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে, এমন সময় দেখতে পেল রাত্রির আইডি। ভেতরে ঢুকে দেখে প্রায় অনেকগুলো পিক দেওয়া আছে। রাত্রি ভালোভাবে চেক করে দেখে এই আইডিটা রাত্রির। সাগর আইডির লিঙ্কটা কপি করে চলে আসলো অন্য একটা ফেক আইডিতে। বেশ কিছুক্ষণ পর মেয়ের আইডি দিয়ে মেসেজ দিল সাগর রাত্রিকে। বেশ কিছুক্ষণ পর রাত্রি সাগরের মেসেজে রিপ্লাই দিল। চলুন দেখে আসি কি মেসেজ দিতেছে। হ্যালো আপু, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি এই কলেজে লেখাপড়া করেন। সাগর নামের একটা ছেলে আপনার পিছনে লেগেছে, তাই না? হ্যাঁ, সাগর নামের একটা ছেলে আমার পিছনে লেগেছে। তাকে আপনার কি, আর তাতে আপনার কি? আর আপনাকে তো চিনলাম না, আপনি আমাকে নক দিয়েছেন কেন? আমি আপনাকে নক দিয়েছি একটা কারণে, ওই ছেলেটার ব্যাপারে কিছু ইনফরমেশন আমি জানি। এটার জন্য মেসেজ দিয়েছি যাতে আপনি ওই ছেলেটাকে একটা শাস্তি দিতে পারেন। ছেলেটা আমার সাথে রিলেশন করে আমাকে ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, ছেলেটা তোমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, তুমি তার ব্যাপারে কি কি জানো আমাকে একটু বলো তো, কালকে দেখি আমি তাকে শাস্তি দিতে পারি কিনা। আসলে আপু, আপনাকে কিভাবে যে বলি। আরে বলে ফেলো, বলে ফেলো, এখানে তো আমরাই আছি, আর কেউ নেই। আপনি এটা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারেন। বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছো তো। এটা দিয়েই তাহলে আমার ব্ল্যাকমেল করতে হবে। আচ্ছা, তোমার নাম কি, নামটা বলো। আমার নাম জানতে হবে না আপনার, আপনাকে জাস্ট এতটুকু ইনফরমেশন দিলাম, এটা দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান। এখন তাহলে আমি ঘুমাই, অনেক রাত হয়েছে। এসব বলে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 9টার সময় চলে আসলো কলেজে। এদিকে রাত্রি আগে থেকে এসে বসে আছে, কারণ তার মন আজকে ফুরফুরে। সে সাগরকে কিছু একটা করতে পারবে আজকে। সাগর ক্লাসরুমের দিকে যাইতেছে, এমন সময় রাত্রি সাগরের সামনে এসে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, সবাই শোনো, আজকে সাগরের একটা সিক্রেট কথা বলবো। সাগরের সিক্রেট কথাটা কিন্তু অনেক বড় সিক্রেট। কি কথা বলে ফেলো রাত্রি আপু, আমরা শুনতে চাই সাগরের সিক্রেট কথা। সাগরের সিক্রেট কথাটা হচ্ছে, সাগরের মধ্যে 3টা তিল আছে। রাত্রির এই কথা শুনে সবাই অবাক হয়ে রাত্রির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবার মাঝখান থেকে একটা ছেলে বলে উঠল, কি রাত্রে আপু, অবশেষে সাগরের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন? সি সি সি, এটা আমরা ভাবতেও পারছি না আপনি যে এটা করতে পারবেন। মানে তুমি কি বোঝাতে চাইছো সেটা বুঝিয়ে বলো আমাকে। কি আর বুঝিয়ে বলবো আপনাকে, আপনি তো সাগরের মনে হয় অনেক কাছ থেকে আপনি বা ধরেছেন, না হলে তো আপনি জানতে পারতেন না যে কয়টা তিল আছে। ছেলেটার কথা শুনে রাত্রি তার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলতে লাগলো,
আমি কি করলাম? আপনি কি করলাম? নিজের মান সম্মান নিজে নষ্ট করে ফেললাম। ইস, আমি একবারও চিন্তা করলাম না, চিন্তা ভাবনা না করে এসব বলে ফেললাম। কি ব্যাপার রাত্রি আপু, চুপ করে আছেন কেন? সাগর, রাত্রি আপু তোর সাথে নিশ্চয়ই শারীরিক সম্পর্ক করেছেন, না হলে তো এটা জানতে পারতো না তো কয়টা তিল আছে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছ। রাত্রি আপু আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এটার জন্যই তো উনি জানে সব কিছু। একবারে কাছে থেকে আমার এটার জন্যই বলতে পারছে আমার 3টা তিল। ছি 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 রাত্রি আপু, আমরা ভাবতেও পারি নাই আপনি এসব করবেন। রাত্রিকে সবাই এসব বলতেছে এমন সময় রাত্রির পাশে এসে দাঁড়ালো খাদিজা। ফিসফিসিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোকে ওরা আরও অনেক খারাপ খারাপ কথা বলবে। আমি আর চাইতেছি না তোকে আর কেউ খারাপ কথা বলুক, আমি এই দিকটা সামলে নিতেছি। রাত্রি ওইখান থেকে চলে গেল তাদের বাসায়। এদিকে সাগর মুস্কি একটা হাসি দিয়ে ক্লাসরুমে চলে আসলো। ক্লাসরুমে আসতেই একটা মেয়ে বলে উঠল, সাগর, তুই কি রাত্রি আপুর সাথে সত্যি সত্যি শারীরিক সম্পর্ক করেছিস, নাকি রাত্রি আপু অনুমানে বলছে এইসব কথা? আমি রাত্রি আপুর সাথে শারীরিক সম্পর্ক করি নাই, তবে উনাকে এই কথা কে বলেছে আল্লাহ ভালো জানে। তবে উনি যেটা বলেছে এটা একদম সত্যি বলেছে। আমার টোটি 3টা তিল আছে, হি 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 হি। এই বলে সাগর হাসতে লাগলো। এদিকে রাত্রি বাড়িতে এসে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ভাইয়া, সাগর ছেলেটা আজকে অনেক জঘন্য কাজ করেছে, আমি আর মানতে পারছি না, তুমি কিছু একটা করো। আচ্ছা, তার পিক দে, আমি আজকে এখনই তাকে গিয়ে তুলে আনতেছি। এত বড় সাহস আমার বোনকে কিছু বলে? রাত্রি সাগরের পিক দিতেই রাত্রির ভাইয়া ওইখান থেকে চলে আসলো কলেজে। এসে দেখে সবাই বাহিরে বসে আছে। শুভ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোদের মধ্যে সাগরকে তাড়াতাড়ি আমার সামনে আয়। সাগর শুভর সামনে এসে দাঁড়াতেই বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে খুঁজতেছেন কেন? আমি কি করেছি? তুই কি করেছিস সেটা না হয় একটু পর জানতে পারবি। এখন চল আমার সাথে, তোকে আজকে ঠান্ডা বানিয়ে গরম করব। সবাই তো উল্টোটা করে, গরম বানিয়ে ঠান্ডা করে, আর আমি ঠান্ডা বানিয়ে গরম করব। শুভ সাগরকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর শুভ সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই প্রতিদিন আমার বোনের পিছু লেগে থাকিস কেন? আমার বোন তোকে কি করেছে? আপনার বোনকে, তাকে তো আমি চিনি না, আর চিনবো কি করে? তার সাথে তো আমার পরিচয় নাই। তোমার বোন হচ্ছে রাত্রি, এখন চিনতে পারছিস? আজকে বাসায় নিয়ে তোকে এমন কেলানি কেলাবো, আর কোনোদিন আমাদের নাম মুখে নিতে পারবি না। নাম কেন, কলেজের নাম মুখে নিতে পারবি না। এই বলে শুভ তাড়াতাড়ি করে চলে আসলো বাড়িতে। সাগরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে আসলো উপরে। রাত্রে রুমে ঢুকে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি এনে আমি সাগরকে নিয়ে এসেছে, তোর যা ইচ্ছা তাই করে নে। আর আমি বাইরে বসে আছি, যদি কোনো প্রয়োজন হয় ডাক দিবি। এই বলে শুভ চলে গেল বাইরে। এদিকে রাত্রি সাগরের সামনে দাঁড়িয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে তো অনেক জ্বালিয়েছিস কলেজে, এখন তুই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। আমি যতক্ষণ তোকে যেতে না বলবো ততক্ষণ। হ্যাঁ, যেতে বলবেন কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি, তাই তো যেতে বলবেন না? আচ্ছা, সমস্যা নাই, থাকতে পারবো। আমি না হয় আমার বন্ধুকে ফোন দিয়ে বলে দেই আমার জামা কাপড়গুলো দিয়ে যাওয়ার জন্য, যেহেতু আপনি আমাকে যেতে দিবেন না। এই, আমি একবারও বলেছি এটা তো শ্বশুর বাড়ি, তোকে তুলে আনা হয়েছে। তুই আমার সাথে কলেজে যা যা করেছিস তার শাস্তি পাবে এখন। ঠিক আছে, শাস্তি দিবেন যেহেতু তো দেন, আমিও দেখতে চাই আপনি কি শাস্তি দিতে পারেন। রাত্রি তার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের সামনে। বিছানার নিচে থেকে একটা লাঠি বের করে সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কলেজে আমাকে অনেক জ্বালিয়েছিস, এখন তোকে আমি পিটাবো। এই বলে রাত্রি যেই সাগরকে পিটাতে যাবে এমন সময় সাগর রাত্রিকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। এইদিকে রাত্রি অনেক জোরাজুরি করতেছে, কিন্তু সাগর তো ছাড়তেছে না। দীর্ঘ 15 মিনিট পর সাগর রাত্রিকে ছেড়ে দিল। এদিকে রাত্রির ঠোঁট দিয়ে হালকা হালকা রক্ত পড়তেছে। এটা দেখে রাত্রি প্রচণ্ড রেগে গেল আর বলতে লাগলো, কুত্তা, আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে রাত্রি সাগরকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানোর পর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কিরে, তোর শরীরে এমন কি আছে? এত পিটালাম কিন্তু তোর শরীরে কোনো কিছুই হলো না। কিভাবে হবে বলেন তো? আপনার কাছ থেকে তো আসল জিনিসটা খেয়ে নিয়েছি, এটার জন্যই তো শরীর এত স্ট্রং আছে। এখন আমাকে সারাদিন পিটালেও কোনো কিছু হবে না। সাগরের কথা শুনে রাত্রি আরও রেগে সাগরের মাথায় একটু জোরে লাঠিটা দিয়ে বাড়ি মারল, কিন্তু মাথা ফাটলো না, কারণ অতটা জোরেও বাড়ি দেয় নাই।
বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাত্রি বিছানায় বসে বলতে লাগলো। একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলেন, কি সত্যি কথা বলতে হবে? আমি সত্যি কথা বলতেছি। আমার বুকে যে 3টা তিল আছে এটা তুই জানলি কি করে? এটা তো কেউ জানে না একমাত্র আমি ছাড়া। এটা কেউ না জানলেও আমি জানি। আর কিভাবে জানি এটা না হয় নাই বললাম। এখন কি আমাকে শাস্তি দেওয়া শেষ হয়ে গেছে নাকি আরও শাস্তি দিবেন? মাত্র তো শুরু করলাম, কিন্তু তোর তো কোনো কিছুই করতে পারলাম না, আরো পিটাবো তোকে। এই বলে রাত্রি আবারও পিটাতে লাগলো সাগরকে। বেশ কিছুক্ষণ পিটানোর পর রাত্রি সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, থাক, তোকে আর কিছু করব না। অনেক কিছু করে ফেলেছি, কিন্তু তোর কোনো কিছুই করতে পারলাম না। এখন তুই তোর বাসায় চলে যেতে পারিস। বাসায় যখন যাব তাহলে একটা জিনিস নিয়ে যাই। এই বলে সাগর আবারও রাত্রিকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। এদিকে রাত্রি রেগে পুরাই লাল হয়ে গেছে, কিন্তু সাগরের কাছ থেকে ছুটতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাগর রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন আপনাকে ছেড়ে দিলাম, এখন আমি যাই। আর যদি এই 2টা কিসের কথা মনে থাকে তাহলে আর কোনোদিন আমার পিছু লাগবে না, আশা করি। এই বলে সাগর রাত্রির রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। রাত্রে ভাবি ভাইয়া এবং রাত্রে রাম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার বোন ঋতু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তোকে না রাত্রির ভাইয়া ধরে নিয়ে গেছে, তুই এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলি কিভাবে? আরে আপু, তুমি তো জানো আমি কি ছেলে কি থেকে কি করে বসি, তা তো আর ওরা জানে না। রাত্রি আমাকে ধরে নিয়ে গেছিল ঠিক, ওই কিন্তু কিছু করতে পারে নাই, তবে অনেক পিটিয়েছে, মনে হয় দাগ পড়ে গেছে। একটু আমার রুমে আসো তো, মলম লাগিয়ে দিয়ে যাও। আচ্ছা তুই তোর রুমে যা, আমি আসতেছি। সাগর চলে গেল তার রুমে। এদিকে শুভ চলে আসলো রাত্রির রুমে। রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাত্রি, তুই সাগরের কিছু করলি না কেন? ছেলেটা তো দেখলাম ভালোভাবেই বের হয়ে গেল হেঁটে হেঁটে। ভাই, আমি তাকে অনেক পিটিয়েছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। এই সামান্য পিটানোর কারণ তো মনে হয় তার শরীরে দাগ বসে যাবে। আমার তো অন্য প্ল্যান ছিল, তাকে এমন মার মারবো যাতে আর কোনোদিন আমার সামনে না আসে। তুই আমাকে একবার ডাক দিতে পারতি, তাহলেই তো আমি তাকে সানডে মানডে ক্লোজ করে দিতাম। তাকে সানডে মানডে ক্লোজ করতে হবে না। আর তার যদি এই পিটানোর কথা মনে থাকে তাহলে সে আর কোনোদিন আমার সামনে আসবে না। ঠিক আছে, সে যদি আবার তোকে বিরক্ত করে তাহলে আমাকে আরেকবার ফোন দিয়ে বলবি, তাকে জেলের ভেতর ঢুকিয়ে দিব। এই বলে রাত্রির ভাই চলে গেল নিচে। এদিকে সাগর তার রুমে শুয়ে আছে। এমন সময় ঋতু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই শুয়ে থাক, আমি তোর পিঠে মলম লাগিয়ে দিতেছি। ঋতু সাগরের পিঠে মলম লাগিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ মলম লাগানোর পর ঋতু চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। এদিকে সাগর বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রুনা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রুনা বলতে লাগলো, কি রে সাগর, কেমন আছিস এখন? রাত্রি কি তোকে মারধর করেছে নাকি? হ্যাঁ, একটু একটু মারধর করেছে, তবে মারধরের চাইতে আমি আরো অনেক বড় একটা দামি জিনিস খেয়ে এসেছি। কি বলিস? এত দামি জিনিস আছে নাকি তার কাছে যে তুই কে এসেছিস? হ্যাঁ, কি জিনিস ওটা বল। ওইটা হচ্ছে রাত্রির ঠোঁটে লিপ কিস করা। এর চাইতে আর দামি জিনিস কি আছে বলো তো আমাকে? ওয়াও, তুই তো একেবারে মেন জায়গায় হাত দিয়ে ফেলেছিস। যা, কালকে আমার তরফ থেকে তোকে আবার ট্রিট দিব, চিন্তা করিস না। ঠিক আছে, কালকে না হয় আবার ট্রিট দিয়েন। কালকে দেখে আবারও কিছু করতে পারি নাকি। আজকে তো ভিডিও করতে পারলাম না। আরে চিন্তা করিস না, কালকে কিছু একটা করে নিস, তখন না হয় আমরা আড়াল থেকে ভিডিওটা করে ফেলবো। ঠিক আছে, এখন তাহলে ফোন রাখলাম। আচ্ছা তাহলে একটু রেস্ট কর। এই বলে রুনা কলটা কেটে দিল। এদিকে সাগর কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো নিচে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় ঋতু বলতে লাগলো, কি রে সাগর, এখন শরীরের কি অবস্থা? জ্বর আসলে আমাকে বলবি, আমি ওষুধ দিয়ে দিব। না, জ্বর আসে নাই, আসলে আমি বলবো না। সাগর সন্ধ্যা অবধি আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। এদিকে রাত্রি তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার তার ঠোঁটের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, শালার এই ছেলেটা আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। এই ছেলেটাকে আবারও কিছু একটা করতে হবে, না হলে ছেলেটার শিক্ষা হবে না। এসব রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে আয়নার সামনে। এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো তার ভাবি। রাত্রির কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, রাত্রি, ছেলেটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, কথাবার্তা খুবই ভালো, তুমি অযথা ছেলেটাকে মারলে। ভাবি, আপনি তো ওর ব্যাপারে কোনো কিছুই জানেন না।
যদি জানতেন তাহলে এরকম কথা বলতেন না আমাকে। ছেলেটা হচ্ছে 1 নম্বরের প্লে বয়। আমার সকল বান্ধবীকে উল্টোপাল্টা বুঝিয়ে সুজিয়ে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে। তাহলে আপনি ভেবে দেখেন এই ছেলেটা কয় নম্বরের প্লে বয় হতে পারে? হ্যাঁ বুঝলাম ছেলেটা প্লে বয়, কিন্তু ছেলেটা যদি তোমার ভাইয়ের আগে আমার সাথে যদি কোনোদিন দেখা হতো তাহলে ছেলেটাকে আমি বিয়ে করে ফেলতাম। তুমি চাইলে এই ছেলেটার সাথে রিলেশন করতে পারো। আমার ঠেকা পড়ছে আমি ওই প্লে বয়ের সাথে রিলেশন করতে যাব। আপনি রিলেশন করতে চাইলে বলতে পারেন, আমি নাম্বার এনে দিতে পারবো। না, এখন আর রিলেশন করতে যেহেতু তোমার ভাইয়াকে বিয়ে করে ফেলেছি, রিলেশন করলে কি হবে? তোমার ভাইয়া উল্টো করে ছেলেটাকে জেলের ভিতর ভরে ফেলবে। আমাকে রিলেশন করার কথা বলতেছেন কেন? আমি ছেলেটার সাথে কোনোভাবেই রিলেশন করব না। দেখতে ভালো হলেও ক্যারেক্টার লুজ। রাত্রির ভাবি আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রাত্রি তার রুমে এসে বিছানায় শুয়ে ফোন টিপতেছে, কিন্তু তার বারবার মনে ওই কথাটা বাজতেছে, সাগরের দেওয়া লিপকিস। কি ব্যাপার, বারবার ওই ছেলেটার এসব কাহিনী আমার সামনে ভেসে আসছে কেন? আমি তো ওই ছেলেটাকে ঘৃণা করি, তাহলে এমন হচ্ছে কেন? এসব ভাবতেছে আর নিজের মনে মনে বকবক করতেছে। এদিকে সাগর তার বিছানায় শুয়ে নিজের মনে মনে বকবক করতেছে। কালকে শুধু একবার কলেজে দেখা পাই, তার এরপর রাত্রি আপনার ব্যবস্থা করব আমি। মাত্র তো 2টা লিপকিস করেছি, আরও তো পাওনা আছেন। এসব বলতেছে সাগর মনে মনে। এসব বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো দুইজন। পরের দিন সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই খাবার টেবিলে বসে গেছে। সাগরও খাবার টেবিলে বসে পড়তেই তার বলতে লাগলো, সাগর, কালকে নাকি তোকে একটা মেয়ে অনেক বাজেভাবে পিটিয়েছে, তাও আবার তার বাড়িতে নিয়ে। কে বলেছে আব্বু আমাকে পিটাইছে? কার এত বড় সাহস যে তোমার ছেলেকে পিটাবে? ওই তো কালকে অফিস থেকে আসার সময় তোর বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে তোকে নাকি অনেক পিটিয়েছে, হসপিটালে নিয়ে যাইতে হবে বলেছিল। যদি হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার পড়তো তাহলে কি আমি এখানে থাকতাম? এখন এখানে কখনোই থাকতাম না। হ্যাঁ সেটাও তো কথা, যদি তাকে পিটাইতো তাহলে তো তুই এখানে থাকতি না। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করে নে, এরপর কলেজে যা। আর 2-3 দিন পর আমার সাথে আমার অফিসে যেতে হবে, একটা জরুরি মিটিং আছে, ওই মিটিংয়ে তোকে থাকতে হবে। ঠিক আছে আব্বু। এই বলে সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। তার আপুকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কলেজের একটু আগে ঋতুকে নামিয়ে দিল। সাগর চলে গেল কলেজের ভেতরে। আপনারা ভাবতেছেন ঋতুকে কলেজের একটু আগে নামিয়ে দিয়েছে কেন? এই কলেজে কেউ জানে না ঋতু যে সাগরের বড় বোন, একমাত্র তামিম ছাড়া। সাগর কলেজের ভেতরে ঢুকতেই সামনের দিকে দেখতে পেল রাত্রি, খাদিজা এবং তার আরও কয়েকজন বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলতেছে। সাগর তার বাইক পার্কিং করে চলে আসলো। রাত্রির সামনে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিস রাত্রি ম্যাডাম, কালকে লিপকিস 2টা কেমন লাগলো? সাগরের কথা শুনে খাদিজা আরও কয়েকজন অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। এদিকে রাত্রি রেগে মেগে লাল হয়ে গেছে। সাগরকে কিছু বলতে যাবে এমন সময় খাদিজা বলে উঠল, বাহ রাত্রি, বাহ, তলে তলে টেম্পু চালাস আর আমাদেরকে বলিস তাকে অনেক মেরেছিস, এটাই বুঝি তোর মারা? হ্যাঁ চালা চালা, আমরা চালালেই অপরাধ, আর তুই নিজে চালালে অপরাধ না। দেখ খাদিজা, বাজে কথা বলবি না। বাজে কথা আমার একদম পছন্দ না। ঠিক আছে যা, বাজে কথা বলবো না। তাহলে আমাদেরকে সত্যিটা বলে ফেল, সাগরের সাথে তোর রিলেশন আছে? সাগরের সাথে আমার কোনো রিলেশন নেই। কালকে ভাইয়া তাকে ধরে নিয়ে যাওয়ার পর সে আমার রুমে ছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য কিছু করতে যাব, তখন সে আমার 2 লিপসে কিস করেছে। এখন তোরা ভাবতেছিস যে আমি তাকে কিছু করি নাই? একবার তোরা সাগরের শার্টের একটু উপরে তুলে দেখ তার শরীরের কি অবস্থা করেছি। সাগর তার শার্ট উপরে তুলতেই দেখতে পেল লাঠির অনেকগুলো দাগ। এটা দেখে খাদিজা বলতে লাগলো, তাকে মারছিস তাতে কি হয়েছে? সে তো তোর আসল জিনিসটাই নিয়ে নিয়েছে, তোর এই মিষ্টি চোটে লিপকিস করে ফেলেছে। খাদিজা আপু, আপনি আপনার বান্ধবীকে বলেন যাতে আমাকে একটু সময় দেওয়ার জন্য, আমি আরও কিছু যাতে করতে পারি। শুনেছিস রাত্রি কি বলেছে? যা, তার সাথে গিয়ে একটু রোমাঞ্চ করে আয়, তোদের দুজনকে অনেক মানাবে। খাদিজা তোকে দিব, কিন্তু এখন একটা চর। আর এই সাগরের বাচ্চা, তুই এখান থেকে যাবি নাকি আমার ভাইকে আবার ফোন দিব? এবার ফোন দিলে কিন্তু ভাইয়া তোকে নিজে পিটাবে।
আপনার ভাইয়ার পিটান দরকার নেই, আমি চলে যাইতেছি এখনই। এই বলে সাগর ওইখান থেকে চলে গেল। এদিকে রাত্রি তার বান্ধবীদের সাথে কথা বলে চলে আসলো ক্লাসরুমে। ক্লাসরুমে আসতেই রুনা আর রাত্রিকে দেখে তার বান্ধবীরা উদ্দেশ্য করে বলতে লাগলো, এই জানিস সাগর কি করেছে? তুই যদি না বলিস তাহলে আমরা জানবো কি করে? বল, সাগর কি করেছে এমন? আমাদের বান্ধবী আছে না রাত্রি, কালকে তো তার ভাই সাগরকে তুলে নিয়ে গিয়েছিল তাদের বাসায়। পরে সাগর রাত্রির ঠোঁটে নাকি দুইবার লিপকিস করেছে। এটা কি মানা যায়? আমাদের বান্ধবী দীর্ঘ 3 বছর এই কলেজের সকল ছেলে মেয়েদেরকে র্যাগিং করেছে, আর অবশেষে কিনা সেই জুনিয়র ছেলের কাছে এসে লিপকিস পেল। আমি সাগরের সাথে লিপকিস করেছি, তাতে তোদের কি? তোরা না সাগরের সাথে গিয়ে মিল দিয়েছিস আমার নামে? এইসব কথা বলছিস কেন? আমি তোকে বলছি নাকি? আমি তো বলছি সায়মাকে। আর সে আমার বেস্ট ফ্রেন্ড, সে কি করবে কি না করবে তা তো আমাদেরকে বলবে। এখন আমাকে বলেছে, আমি তাদেরকে বলেছি। তুই রেগে যাচ্ছিস কেন? আমার নামটা নিবি কেন তুই? তোদের সাথে যেহেতু আমার কোনো কিছুই নেই, তাহলে তোরা কেন আমার নাম নিয়ে কথা বলবি? রাত্রি নাম কি শুধু তোর আছে? আরো অনেক মানুষের তো আছে। হ্যাঁ হয়েছে, আর বাহানা করতে হবে না। আমাকে বলেছিস, আমি বুঝতেই পারছি। সর এখন আমার জায়গা থেকে। রুনা রাত্রির জায়গা থেকে উঠে চলে আসলো তার জায়গায়। বেশ কয়েকটা ক্লাস শেষ করে রুনা তার বান্ধবীদের নিয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে সাগর বসে আছে তামিমের সাথে। রুনা সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর তুই সেই একটা কাজ করেছিস যেটা বলার মতো না। পারলে আরো 3-4টা বাড়িয়ে দিতে, তাহলে তো ওই মেয়েটার অহংকার আরো কমে যেত। আমরা আরো বাজে ভাবে পচাতে পারতাম। বলেছি তো, আর একবার সুযোগ পাই এরপর সোজা লাইভ দেখাবো। এসব বলতেছে সাগর। এমন সময় রাত্রি এসে সাগরের পেছনে দাঁড়ালো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই আমার সাথে একটু আয় তো, তোর সাথে জরুরি কথা আছে। আমার সাথে আবার আপনার জরুরি কথা? নিশ্চয়ই আবারও আমাকে লিপ কিস করতে দিবেন, এটার জন্যই তো ডেকে নিয়ে যাইতেছেন। এই রুনা আপু, তোমরাও আমার সাথে আসো। তোমরা না হয় ফোনে ভিডিও করে রাখবে আমাদের লিপ কিসের মুহূর্তটা। আমি কি তোকে একবারও বলেছি যে আমি তোকে লিপ কিস করব? তুই যখন বলেছিস ওদের কাছে আমি লিপ কিস করব, তাহলে চল আজকে লিপ কিস কিভাবে করতে হয় ওইটা আমি তোকে শিখিয়ে দিতেছি। ওই তোরাও আয় কলেজের পেছনে। এই বলে রাত্রি সাগরের সাথে কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে চলে আসলো কলেজের পেছনে। সাগরকে দেওয়ালের সাথে ঠেসে ধরে রাত্রি সাগরের ঠোঁট জোড়ায় এমনভাবে কামড়ে ধরলো যা বলে বোঝানোর মতো না। এদিকে সাগরের চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। রুনা দুজনের লিপকিসের ভিডিও করতেছে। বেশ কিছুক্ষণ পর রাত্রি সাগরকে ছেড়ে দিতেই দেখতে পেল সাগরের ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। এটা দেখে রাত্রি বলতে লাগলো, সাগর, এখন কেমন লাগে লিপ কিস? করতে হলে এভাবে সব সময় করবি, এত আলতো ভাবে, এত আদরে আদরে ভাবে করতে হবে না। রুনা ভিডিও তো করে রেখেছিস, পরে না হয় আমাকে পাঠিয়ে দিস, আমি দেখে নেব। আর তোর বন্ধুকে এখন ফার্মেসিতে নিয়ে যা, নাহলে ঠোঁট থেকে রক্ত পড়া বন্ধ হবে না। ফার্মেসিতে নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু আমার ঠোঁট আপনি কেটে ফেলেছেন, সো এখন আমি আপনার ঠোঁট কেটে ফেলবো। এই বলে সাগর রাত্রিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে তার ঠোঁটের সাথে সাগরের ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে রুনা এবং বাকি সবাই মিটমিট করে হাসতেছে আর ভিডিও করতেছে। দীর্ঘ 10 মিনিট রাত্রির ঠোঁট এমনভাবে কামড়ে খেয়েছে সাগর, একবার লেবুর কষলানোর মতো করে খেয়ে ফেলেছে। রাত্রিকে ছেড়ে দিতেই রাত্রি তার ঠোঁট হাতে দিয়ে দেখে অনেক রক্ত পড়তেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমাকে হাসপাতালে যেতে হবে না, এখন আপনি নিজে হাসপাতালে যান, না হলে আপনার ঠোঁট ভালো করতে পারবেন না, এইভাবে রক্ত গড়গড়িয়ে পড়বে। এই বলে সাগর রুনা এবং তার বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো ওইখান থেকে। এদিকে রাত্রি তাড়াতাড়ি করে চলে আসলো একটা ফার্মেসিতে। কোনো রকম ঠোঁটের রক্ত পড়াটা বন্ধ করলো। বন্ধ করা শেষ হতেই রাত্রি চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রাত্রির আম্মু এসে দরজা খুলে দিল রাত্রিকে। এরকম অবস্থায় দেখে বলতে লাগলো, কিরে রাত্রি, তোর ঠোঁটে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আম্মু, ওই ছেলেটা আজকে আমার সাথে লিপ কিস করেছে এবং প্রায় 10 মিনিটের মতো আমার ঠোঁটে কামড়ে খেয়েছে। কত রক্ত চলে গেছে আমার শরীর থেকে, এখন মাথা ঘোরাচ্ছে, আমি হাঁটতে পারছি না। ছেলেটার তো অনেক সাহস বেড়ে গেছে, তাকে তো কিছু একটা করতে হবে। আর তোকে যখন এই রকম করছিল তখন তোর বান্ধবীরা কোথায় ছিল? তারা আটকাতে পারে নাই? তারা আটকাবে কিভাবে? আমি তো নিজে প্রথমে গিয়ে তাকে এরকম করেছি, এরপর তো সে আমাকে এরকম করেছে।
এখানে অপরাধ তো দুজনেরই আছে। এখানে অপরাধ দুজনের না, এখানে অপরাধ হচ্ছে শুধু তোর। তুই প্রথম তাকে লিপ কিস করতে গেলি কেন? আগে যা হবার হয়ে গেছিল। তুই তো আগ বাড়িয়ে ঝামেলা করতেছিস, না হলে তো ছেলেটা তোকে কিছু করতো না। রাত্রি কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, মুখে এখনো ব্যথা করতেছে, কোনো কিছু খাইতে পারতেছে না। এমন সময় রাত্রির রুমে প্রবেশ করলো রাত্রির ভাবি। রাত্রিকে এই অবস্থায় দেখে বলতে লাগলো, রাত্রি, আজকে আবার ওই ছেলেটাকে তোমাকে এরকম করেছে? দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে খবর দিতেছি। ওই ছেলেটাকে একটা না একটা শাস্তি দিতে হবে। ভাইয়া কি খবর দিলে কি হবে? সবার প্রথমে তো আমি নিজেই তাকে এরকম করেছি, এরপর তো সে আমাকে এরকম করেছে। তার মানে তুমি সবার প্রথম তার সাথে এরকম করেছো, এরপর ছেলেটা করেছে? হ্যাঁ ভাবি, আমাকে একটা বুদ্ধি দেন তো। ওই ছেলেটা যে করেই হোক আমি নিজে সায়স্তা করব, না হলে আমার মন শান্তিতে ঘুমাতে পারবে না। আচ্ছা, একটু ওয়েট করো, আমি কিছুক্ষণ ভেবেচিন্তে বলতেছি। রাত্রির ভাবি বেশ কিছুক্ষণ ভেবে চিনতে বলতে লাগলো, এক কাজ করতে পারো তুমি, ওই ছেলেটাকে বিয়ে করে ফেলো। মানে ভাবি, আপনি এসব কি বলতেছেন? আমি চাইতেছি ওই ছেলেটার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, আর আপনি বলতেছেন যে ওই ছেলেটাকে বিয়ে করে ফেলতে? আপনি পাগল হয়ে গেছেন। আগে আমার পুরো কথা শেষ করতে দাও, এরপরে তুমি না হয় আমাকে প্রশ্ন করবে, এরপর আমি উত্তর দেব। ঠিক আছে, আপনি আপনার পুরো কথা শেষ করেন। রাত্রির ভাবি বলতে লাগলো, তুমি যদি এখন তাকে বিয়ে করো তাহলে তার সাথে তো তুমি থাকবে, তাই না? সো যেহেতু তার সাথে তুমি থাকবে, তাহলে তো রাতে কোনো কিছু একটা করতে পারবে তাকে, যে কোনো সময় যে কোনোভাবে তুমি শাস্তি দিতে পারবে তাকে, কারণ তখন তোমরা বিবাহিত থাকবে। তুমি যদি তাকে কিছু করো তাহলে এসে তোমাকে কিছু বলতে পারবে না। একবার ভেবেচিন্তে দেখো কি করবে কি না করবে। হ্যাঁ ভাবি, ভেবে চিন্তে তো দেখতে পারবো, কিন্তু সে তো আমাকে বিয়ে নাও করতে পারে, পরে কিভাবে প্রতিশোধ নিব? আরে বুদ্ধু, তোমার মাথায় তো দেখি একদম বুদ্ধি নেই। তুমি তাকে বলবে কেন? তুমি সোজা ওই ছেলেটার বাসায় চলে যাবে। বাসায় গিয়ে এরপর কান্নার ভান করে তাদেরকে বলবে যে সাগর তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছে, কিন্তু এখন বিয়ে করতেছে না। ভালো আইডিয়া দিয়েছেন ভাবি। দেখি কয়েকদিনের মধ্যে আমি কাজে লেগে পড়ব। এই কয়দিন তাকে কোনো কিছুই করব না। হ্যাঁ, আর এই কথাটা কাউকে বলার দরকার নেই। যদি কাউকে বলো তাহলে অবশ্যই ছেলেটার কানে চলে যাবে কথাটা, তখন সে বুঝে ফেলবে আর সবাইকে সাবধান করে দিবে। ঠিক আছে ভাবি, আপনার প্ল্যানটা কাজে লাগিয়ে দেখি। যদি কিছু হয় তাহলে অবশ্যই কিছু হবে, আর না হলে কোনো কিছুই করতে পারবো না। রাত্রির ভাবি রাত্রির সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। এইদিকে সাগর সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় রুনা বলতে লাগলো, সাগর, তুই তো সেই ভালো কাজ করেছিস। আমার তো মন চাইছিল ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিতে, কিন্তু ভাইরাল করা যাবে না, এতে কলেজের সম্মানহানি হবে। একদম ঠিক কথা বলেছ। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার দরকার নেই। আমার তো মনে হইতেছে তাকে তো এরকম করে দিলাম, সে পরে জানি কত বড় ঝড় নিয়ে আসে আমার উপর। আমার মনে হয় না সে পরবর্তীতে আর কোনো কিছু করবে। আজকে তার অবস্থা যা করে দিয়েছো, সে দেখবে একেবারে শান্তশিষ্ট হয়ে গেছে। তবু রুনা আপু আমার মনের ভিতর কেমন জানি খসখস করতেছে। তার উপরে নজর রাখতে হবে সবসময়, না হলে সে কখন কি করে বসে বলা যায় না। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করো না, আমরা নজর রাখতে পারবো। এই সাইমা, তুই খাদিজার উপর নজর রাখবি, সে আমাদের সাথে বেইমানি করেছে। আমাদের সকল কথা মনে হয় রাত্রির কাছে পাচার করে দেয়। আমরাও মনে হয় তাকেও দেখে শুনে রাখবো। আমরা কিন্তু রাত্রিকে দেখে শুনে রাখবো। কিভাবে সে কলেজে যতক্ষণ থাকে ততক্ষণ না হয় দেখে শুনে রাখতে পারবো। পরে কলেজ থেকে বের হয়ে কোথায় যায় কি করে এইগুলো তো আর জানতে পারবো না। রাত্রি কলেজ শেষ করে অন্য কোথাও যায় না, সে সোজা তার বাসায় চলে যায়। কারণ এখন তো আর আমরা নেই যে আমাদের সাথে ঘোরাঘুরি করবে, গল্প করবে। আচ্ছা, রাত্রির ব্যাপারটা আমি দেখে নেবো রে। তুই এবং বাকি সবাই খাদিজাকে দেখে রাখবি। এইসব কথা বলতেছে রুনা সবাইকে। বিকেল 3টার দিকে সবাই যার যার বাসায় চলে গেল। সাগর তার বাসায় কলিং বেল দিতেই তার বোন ঋতু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, আজকে যে কাজটা তুই করেছিস
এই কাজের জন্য তোকে অনেক বড় মাসুল হয়তো দিতে হবে। তুই ওই মেয়েটাকে চিনিস না। ওই মেয়েটা যেই ঘাটতারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ওই মেয়েটা কখন কি করে আমি দেখে নিবনে। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তামিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তামিম বলতে লাগলো, সাগর তুই খুব সাবধানে থাকিস, ওই রাত্রি মেয়েটা যে কোনো সময় তোর উপর হামলা করতে পারে। আরে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তোকে বলি নাই আমাকে নিয়ে চিন্তা করার জন্য। ঠিক আছে, তোকে নিয়ে আর চিন্তা করব না, দেখি ওই মেয়েটা তোকে কি করতে পারে। এই বলে তামিম কলটা কেটে দিল। পরের দিন সকাল 9টা। সাগর খাওয়া দাওয়া করে তার বোনকে নিয়ে চলে আসলো কলেজে। ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় দেখতে পেল রাত্রি খাদিজার সাথে বসে গল্প করতেছে। আগের সেই হাসি এখনো তার মুখেই লেগে আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করতেই সাগরের মনটা কেমন যেন হয়ে গেল। তার ঠোঁটে ব্যান্ডেজ করা। সাগর চুপচাপ চলে আসলো এখান থেকে তার ক্লাসরুমে, কিন্তু আজকে রাত্রির কোনো কিছু নাই। এটা ভেবে সাগর অনেকটা অবাক হয়েছে। কয়েকটা ক্লাস শেষ করে আবারও সাগর চলে আসলো বাহিরে, কিন্তু এবারও রাত্রি কোনো কিছু করে নাই। সে তার মতো বসে আছে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সাগর চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে সোফায় বসে আছে এমন সময় ঋতু বলতে লাগলো, সাগর, আজকে তো রাত্রি কোনো কিছু করে নাই। নিশ্চয়ই সে কোনো না কোনো একটা প্ল্যান করেছে তোকে কিছু করার জন্য। তুই খুব সাবধানে থাকবি ওই মেয়েটার কাছ থেকে। ঠিক আছে আপু, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খুব সাবধানে থাকবো। এইসব করতে করতে চলে গেল 1 মাস। এই 1 মাসের ভেতরে রাত্রি একবার পাল্টে গিয়েছে বলতে গেলে। সাগরের উপর আর কোনো অত্যাচার করে নাই। কলেজ শেষ করে সাগর বাসায় ফিরল। ফ্রেশ হয়ে তার রুমে বসে আছে এমন সময় সাগরদের বাড়ির কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলতেই রাত্রি সাগরের আম্মুর পা ধরে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাশুড়িমা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু শাশুড়ি মাকে তোমার? কেন, আপনি তো সাগরের আম্মু তাই না? হ্যাঁ, আমি সাগরের আম্মু, কিন্তু আমার ছেলের তো বিয়ে হয় নাই। তুমি আমাকে শাশুড়ি মা বলতেছো কেন? আপনাকে শাশুড়ি আম্মু বলবো না তো কি বলবো? আপনার ছেলে জানেন কি করেছে? আমাকে প্রেগনেন্ট করে এখন সে আমার সাথে কোনো কথা বলে না। আমি তো তাকে অনেক কল দিয়েছি, কিন্তু সে আমার ফোন রিসিভ করতেছে না। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি তাকে 1000 বার বারণ করেছিলাম, কিন্তু সে করবেই করবে। আমার কোনো কথা শোনে নাই। এখন আমার পেটে বেবি চলে এসেছে। আপনারা কি করবেন আমি জানি না। হয়তো আমাকে আপনার ছেলের সাথে বিয়ে দিবেন, না হলে আমি থানায় গিয়ে আপনাদের নামে মামলা করব। আচ্ছা, থানায় যাওয়ার দরকার নেই। তুমি আগে বাড়ির ভিতরে আসো, এরপর সবাই বসে কথা বলতেছি। কিভাবে কি হয়েছে তুমি আমাদেরকে সবকিছু খুলে বলো। রাত্রি চলে আসলো বাড়ির ভেতরে। সোফায় বসে আছে এমন সময় ঋতু আসলো। রাত্রি ঋতুকে তেমন বেশি কলেজে দেখে নাই, তাই চিনতে পারে নাই। এদিকে ঋতু রাত্রিকে তো খুব ভালো করেই চিনে। ঋতু তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের রুমে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, অনেক বড় ঘটনা ঘটে গেছে। তাড়াতাড়ি নিচে আয়, এসে দেখ রাত্রি আমাদের বাড়িতে চলে এসেছে। এখন যদি তাকে কিছু না বলা হয় তাহলে সে উল্টাপাল্টা আম্মুকে বুঝিয়ে কিছু তো একটা করে ফেলবে। কি বলতেছে এইসব? ওই মেয়েটা আমাদের বাড়ি চিনলো কিভাবে? আমি এসব জানি না। তাড়াতাড়ি নিচে আয়, না হলে আম্মুকে উল্টোপাল্টা বুঝিয়ে ফেলবে। আম্মুও সব বিশ্বাস করে ফেলবে। সাগর আর ঋতু তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। এসে দেখে রাত্রি কান্না কান্না ভাব নিয়ে সাগরের আম্মুকে বলতেছে, আপনার ছেলের সাথে আমার 2 মাসের রিলেশন। সে বলেছে সে আমাকে বিয়ে করবে। আমিও বলেছি যে চলো আমাদের 2 পরিবারকে জানাই, কিন্তু সে বলেছে যে আগে পরিবারকে জানাবো না, আগে শারীরিক সম্পর্ক করবে। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। পরে সে আমার সাথে ব্রেকআপ করে দিবে বলে আমি রাজি হয়ে যাই। এখন আপনাকে কিছু একটা করতে হবে। আপনি যদি কিছু না করেন তাহলে আমি আত্মহত্যা করব। আম্মু, এই মেয়েটা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। তুমি এই মেয়ের কথা একদম বিশ্বাস করবে না। এই মেয়েটা একদম একটা মিথ্যাবাদী ছলনাময়ী। তোমাকে বলেছিলাম না কলেজে আমাকে একটা মেয়ে এরকম করে? এটাই হচ্ছে সেই মেয়ে। চুপ কর বেয়াদব। আমি তো এখন তোকে বিশ্বাস করতে পারছি না। তুই মেয়েটার সাথে এইরকম করলি। দাঁড়া, আজকে তোর আব্বু আসুক, এরপরে দেখতেছি কি করা যায়। মা, রাত্রি চলো তোমাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আসি। তুমি বাসায় যাও। আর তোমার ফোন নাম্বার তো আমাকে দিয়েছো, আমি তোমাকে রাতে ফোন দিয়ে জানিয়ে দেবো।
আর যদি পারি তাহলে কালকে তোমাদের বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে আসবো। ঠিক আছে শাশুড়ি আম্মু, এখন তাহলে আমি যাই, আর আপনাকে এগিয়ে দিতে হবে না, আমি একা একাই যেতে পারবো। এই বলে রাত্রি সাগরকে একটা চোখ টিপ দিয়ে চলে গেল ওইখান থেকে তাদের বাসায়। এইদিকে সাগরের আম্মু সাগরের কাছে এসে বলতে লাগলো, তুই মেয়েটার সাথে এরকম করতে পারলি? আমি কখনো ভাবতে পারি নাই তুই যে এরকম হবি। আম্মু মেয়েটা মিথ্যা কথা বলতেছে। সাগর একদম কোনো কিছু করে নাই। সে তো এই 1 মাস বাড়ি থেকে বের হয় নাই তেমন বেশি। আমার সাথে কলেজে গেছে, আবার আমার সাথেই চলে এসেছে। হয়েছে হয়েছে, ভাইয়ের হয়ে আর সাফাই গাইতে হবে না। তোকে যেটা বলতেছি সেটা কর। সাগর তুই তোর রুমে যা, আর ঋতু তুই তোর আব্বুকে ফোন দিয়ে বল এখনই বাসায় আসার জন্য। কেন হঠাৎ আব্বুকে ডাকতেছেন কেন? আব্বু তো সন্ধ্যা থেকে চলে আসবে, বাসায় এখন ডাকার কি আছে? অনেক দরকার আছে। তোকে যেটা বলেছি সেটা কর। তুই তোর আব্বুকে ফোন দিয়ে বল এখনই বাসায় আসার জন্য। এই বলে সাগরের আম্মু চলে আসলো তার রুমে। এদিকে ঋতু তার আব্বুকে ফোন দিয়ে বলে দিল। ফোন দিয়ে বলার পর ঋতু চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর কি যেন চিন্তা করতেছে। কি রে সাগর, কি চিন্তা করতেছিস? তোকে বলেছিলাম না ওই মেয়েটা কোনো না কোনো কিছু একটা করবে, দেখেছিস তো? আমার কথা সত্যি হয়েছে, ওই মেয়েটা তোকে ফাঁসিয়ে দিয়েছে। আপু, এখন আমি কি করব বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো, ওই মেয়েটা না হয় আমার জীবন শেষ করে দিবে। এখন আর আমার কিছু করার দরকার নেই রে ভাই। এখন যদি আমি আম্মুকে কিছু বলতে চাই তাহলে আম্মু আমাকে জুতা পিটা করে বাহির করে দিবে। তার মানে এখন ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিবে আব্বু আম্মু? হ্যাঁ, এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। আমার মনে হয় আম্মু আব্বু এটাই করবে। না, আমি ওই মেয়েকে বিয়ে করব না। ওই মেয়েটাকে বিয়ে করলে আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবে। আমি তো তোকে আগেই বলেছিলাম ওই মেয়েটার হাব ভাব দেখে ভালো ঠেকতেছে না। মেয়েটা কোনো কিছু একটা করবে, এই দেখ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন এত কিছু চিন্তা করতে হবে না। বিয়ে হয়ে গেলে এমনিতেই মেয়েটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তো হবে। আমাকে সারাদিন অত্যাচার করবে, কলেজে তো কোনো কিছু করতে পারে নাই, বাড়িতে আমাকে অত্যাচার করবে। ঋতু আরও কিছুক্ষণ সাগরের সাথে কথা বলে চলে গেল। এদিকে সাগর চুপচাপ বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রুনা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রুনা বলতে লাগলো, সাগর, আমি সব কি শুনছি? রাত্রি নাকি তোদের বাসায় গিয়েছিল আর তোর আম্মুকে কি কি যেন বলে এসেছে। হ্যাঁ, আমার আম্মুকে অনেক কিছু বলে গেছে। এমনও কথা বলেছে যেগুলো আমি করি নাই তার সাথে। সে আমার আম্মুকে বলে গেছে আমি নাকি তার সাথে রিলেশন করে তাকে প্রেগনেন্ট বানিয়েছি। ছি, রাত্রি এসব বলতে পারলো? এখন তোর আম্মু কি বলেছে, কি করবে? এখন তো আর আমাদের বিয়ে ছাড়া অন্য কোনো উপায় নেই। আমাদেরকে বিয়ে দিবে, এছাড়া আর কোনো কিছু করবে না। হ্যাঁ, এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি নিজেও। আচ্ছা, কি হয় আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিস। আচ্ছা, আমি ফোন দিয়ে জানিয়ে দিব না, এখন ফোন রাখো, অনেক টেনশনে আছি। এই বলে সাগর কলটা কেটে দিল। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? মেয়েটার কি করবি? আমি কি সিদ্ধান্ত নিব? যেখানে আমি মেয়েটার কোনো কিছু করি নাই সেখানে মেয়েটা আমাকে ফাঁসিয়ে দিতেছে। দেখ, আমরা এত কিছু বুঝি না, তুই কি করবি সেটা তাড়াতাড়ি বল। তোর আব্বু কিন্তু সামনে বসে আছে, উল্টাপাল্টা কথা বললে বাড়ি থেকে বের করে দিবে। আমি কিছু জানি না, আর আমি কি করব তার নিজেও জানি না। তোমরা যা ইচ্ছা তাই করো। এই বলে সাগর চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু সাগরের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগরের আব্বু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ওই মেয়েটার কি করবে? তোমার ছেলে যে কাজ করেছে, এখন মেয়েটার সাথে যদি আমরা তার বিয়ে না দিই তাহলে সে তো মারা যাবে, সাথে আমাদেরও ফাঁসির দড়িতে ঝুলতে হবে তোমার ছেলের সাথে। সাগরের আব্বুর কথা শেষ হতেই ঋতু ভয়ে ভয়ে বলতে লাগলো, আব্বু, আমি আপনাদের কিছু বলতে চাই। তুই আর কি করবি? এটাই তো বলতে পারবি যে সাগর কোনো কিছু করে নাই। সে যদি কোনো কিছু না করে থাকে তাহলে মেয়েটা তো আর এমনি এমনি তার উপরে এত বড় মিথ্যা অপবাদ দিবে না, তাই না? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সাগরের সাথে ওই মেয়েটার বিয়ে দিব। সাগর খাবার না খেয়ে হাত ধুয়ে চলে গেল তার রুমে। এদিকে ঋতুও তার কোনো কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সাগরের রুমে। সাগরের পাশে বসে ঋতু বলতে লাগলো,
দেখ ভাই, যা হবার হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কিছু করার নেই। ওই মেয়েটা যা কথা বলে গিয়েছে, আম্মু তো সব কথা বিশ্বাস করে ফেলেছে। বিয়ের পর তোকে সাবধানে থাকতে হবে, না হলে ওই মেয়েটা কখন কি করে বসে কে জানে। এসব হাজারো কথা বলতেছে সাগরকে। সব কথা বলা শেষ করে ঋতু চলে গেল তার রুমে। এদিকে রাত্রি তার রুমে বসে আছে। এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো তার ভাবি। রাত্রি তার ভাবিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাবি, আপনার প্ল্যান কাজে দিয়েছে। কালকে হয়তো ওরা আসতে পারে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু ভাবি, রাতে যে ওর সাথে থাকবো সে যদি আমার উপরে আবার ঝাঁপিয়ে পড়ে তখন আমি কি করব। সেটাও আমি বলে দিব কি করতে হবে তোমাকে। কালকে ওরা আসুক, এরপর বিয়ের কথাবার্তা হোক, বাকিটা আমি বলে দিব। এখন তাহলে ঘুমাও, আমি আমার রুমে যাই। এই বলে রাত্রির ভাবি চলে গেল তার রুমে। এদিকে রাত্রি বসে আছে আর মনে মনে ভাবতেছে, ছেলেটাকে তো ফাঁসিয়ে দিলাম, ছেলেটা তো এখন কান্না করতেছে। মনে হয় কান্না করুক, তাতে আমার কি? আমার উপরে অনেক অত্যাচার করেছে, এখন আমি তার উপরে অত্যাচার করব। এইসব ভাবতেছে রাত্রি আর মিটমিট করে হাসতেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। সাগর এখনও তার রুমে বসে আছে, তার রুম থেকে বের হচ্ছে না। এমন সময় সাগরের আম্মু সাগরের রুমের সামনে এসে বলতে লাগলো, সাগর, তাড়াতাড়ি বাইরে বের হ, ওই মেয়েটার বাড়িতে যাব। তোমরা যাও, আমি যেতে পারবো না। তোমরাও ওই মেয়েটার সাথে আমাকে ফাঁসিয়ে দিতেছো। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হবি, নাকি আমি তোর আব্বুকে ডাক দেবো। তোর আব্বু কিন্তু আজকে অফিসে যায় নাই, ওই মেয়েটার বাড়িতে যাবে বলে। হয়েছে, আর ডাক দিতে হবে না, আমি আসতেছি, তোমরা যাও। সাগর তার আব্বুকে খুব ভয় পায়। সাগরের আব্বু দেখতে সরল সোজা হলেও রেগে গেলে কাউকে ছাড় দেয় না। 20 মিনিট পর সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। তার আব্বু আম্মু এবং বোনকে নিয়ে চলে আসলো রাত্রিদের বাসায়। কলিং বেল দিতেই রাত্রির ভাবি এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে সালাম দিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। সবাই বসে আছে সোফায়। বেশ কিছুক্ষণ পর রাত্রি এবং তার আব্বু আম্মু আসলো। রাত্রির আম্মু বলতে লাগলো, দেখুন, আমার মেয়ে আমাকে সব কিছু বলেছে। এখন আপনারা বলেন, দুজনের বিয়েটা কবে ঠিক করবেন? বিয়ে ঠিক করব মানে বিয়ে ঠিক করব না। আজকে যেহেতু এই বাড়িতে এসেছি, সো আজকেই নিয়ে চলে যাব। আমার বাড়ির বউ আমার বাড়িতে থাকবে। রাত্রি, তোর যেতে কোনো অসুবিধা নেই তো? না আম্মু, আমাকে যেতে হবে, কোনো অসুবিধা নেই। সবাই কথা বলতে লাগলো। এদিকে রাত্রি সাগরকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিতেই সাগর রাত্রির 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলতে লাগলো, এই মেয়ে, তোর কি একটু লজ্জা শরম নেই? তুই আমার বাড়িতে গিয়ে এসব কি বলে এসেছিস? আমি তোর সাথে কবে শারীরিক সম্পর্ক করেছি বলতো আমাকে? জানি না কবে করেছিস, তবে আজকে করবি বাসায় নিয়ে, তাইলেই তো হয়। আর তোকে বিয়ে করেছি অন্য একটা কারণে। সবার সাথে বাজি ধরেছিলাম তোকে বিয়ে করব, বাজিতে আমি জিতে গেছি। তোর বাজির মায়েরে বাপ, আজকে তোকে শুধু আমাদের বাসায় নিয়ে যাই, এরপর রাতে দেখবি তোর উপরে কি অত্যাচার করি। এই বলে সাগর রাত্রিকে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। এদিকে রাত্রি সাগরের দিকে টিপ টিপ করে বারবার তাকাচ্ছে। সাগর বলতে লাগলো, এইভাবে তাকিয়ে কি দেখতেছিস? আমার কি রূপ জ্বালাইছে নাকি যে এইভাবে দেখতেছিস? তোর রূপ জানাবে কেন? রূপ তো জানাবে আজকে রাতে আমার, আর শুধু তুই দেখবি। এই বলে সাগর রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। এদিকে রাত্রের রুমে তার ভাবি প্রবেশ করে বলতে লাগলো, বাহ, তার মানে তুমি ছেলেটার সাথে এমনিতেই এরকম করেছিলে বাজি ধরে? হ্যাঁ, বাজি ধরে এরকম করেছিলাম, কিন্তু ছেলেটা বুঝতেই পারে নাই। যাই হোক, যেহেতু আজকে বিয়ে হয়ে যেতেছে, কি আর বলবে। থাক তাহলে, আর আমি আমার বুদ্ধি দিয়ে কি বলবো? কিছু বলার নেই, কিছু বলার নেই। আমি তাহলে নিচে যাই, তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে রাতে সামলে নিও। এই বলে সাগরের ভাবি চলে আসলো নিচে। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় কাজে ডেকে এনে দুজনের বিয়েটা পড়িয়ে দিল। রাত 8টা। খাওয়া দাওয়া শেষ করে রাত্রিকে নিয়ে চলে আসলো বাসায়। সবাই বসে গল্প করতেছে। এদিকে সাগর মনে মনে বলতেছে, হ্যাঁ, দেখা যাইব। আজকে রাতে তোর 12টা বাজিয়ে ছাড়বো আমি, তুই শুধু দেখবি আর কান্না করবি। এইসব কথা মনে মনে বলতেছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, যা রুমে যা, রাত্রিকে নিয়ে, মেয়েটা অনেক দূর থেকে এসেছে।
হ্যাঁ যাইতেছি, এই যে চলেন আমার সাথে। সাগর রাত্রিকে নিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে সাগর। এমন সময় রাত্রি সাগরের সামনে এসে বলতে লাগলো, আমাদের বাসায় কি যেন বলেছিলেন আমাকে? এই বাড়িতে এনে কি যেন করবেন? এখনো তো দেখলাম না আপনি আমাকে কিছু করতে। আমার যখন সময় হবে তখন আমি করব। মাত্র তো 11টা বাজে, আর 10-15 মিনিট যাক, আপনি একটু বিশ্রাম করেন, এরপর আমি আমার কাজ শুরু করতেছি। রাত্রে সোফায় বসে ফোন টিপতে লাগলো। 10 থেকে 15 মিনিট যেতেই সাগর বিছানা থেকে উঠে রাত্রির কাছে এসে রাত্রিকে কোলে করে নিয়ে চলে আসলো বিছানায়। ফেলে দিয়ে রাত্রির ওড়নাটা দিয়ে রাত্রির 2টা হাত বেঁধে ফেললো। এই কি করতেছিস? ছাড় বলতেছি, তাড়াতাড়ি ছাড়, না হলে কিন্তু আমি শ্বশুর আব্বুকে ডাকতে বাধ্য হব। ডাকতে দিলে তো তুই বাধ্য হবি। এই বলে সাগর রাত্রির ঠোঁটছোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ রাত্রির ঠোঁটছোড়ায় অত্যাচার করে রাত্রিকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন তোর কান্নার পালা, দেখি তুই কতটুকু কান্না করতে পারিস। এই বলে সাগর রাত্রির জামা কাপড় খুলে ফেলে দিল নিচে। রাত্রি এখন পুরা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। সাগর রাত্রির বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর রাত্রিকে ছেড়ে দিয়ে তার আসল কাজ করতে লাগলো। করেছে এমন সময় রাত্রি জোরে চিৎকার করে উঠল, ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো গো, বাঁচাও আমাকে। ব্যাস, খেল খতম, পয়সা হজম। সাগর কি করেছে আশা করি আপনারা বুঝে গেছেন। আজকের গল্পটা এই পর্যন্তই। তারা তাদের মারামারি করতে থাকুক, আমরা এখন বিদায় নিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।